কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে মঙ্গলবার 14 মে। আজকে প্রথম আলো বিশ্লেষণটা আমরা দেখি। খুব একটা ইনফরমেশন নেই আজকে, একটা ভালো আর্টিকেল আছে। যাই হোক, প্রথম পেজে দেখেন দিনে 175 জন বিষ খেয়ে হাসপাতালে, বিশাল বড় একটা নাম্বার। ঠিক আছে, সো এটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে হবে এবং হাসপাতালগুলোতে হচ্ছে এটার অ্যান্টিডোট রাখা লাগবে। খাদ্যে মুদ্রাস্ফীতি আবার 10% ছাড়ালো। আর মুদ্রাস্ফীতি, সার্বিক মুদ্রাস্ফীতি এখন 9.74, আর খাদ্যে হচ্ছে 10+। এটা খুবই আশঙ্কাজনকভাবে বাড়ছে আর কি। ঠিক আছে, এরপর আপনারা জানেন যে আমাদের এমবি আবদুল্লাহ যেটা আপনার ছিনতাই হয়েছিল, সেটা নাবিকরা সুস্থ সবলভাবে দেশে ফিরছেন আজকে। খুবই ভালো একটা নিউজ আর কি আমাদের জন্য। এ হচ্ছে প্রথম পেজ, আর তেমন কিছু নেই। আসেন সেকেন্ড পেজে যাই। সেকেন্ড পেজে হচ্ছে ডোনাল্ড লু আজ ঢাকায় আসছেন। এটা একটা ফলো আপ নিউজ, অর্থাৎ এটা আগেই নিউজ হয়েছে, আজকে উনি আসাতে এটাকে ফলো আপ করা হয়েছে। ঠিক আছে, উনি হচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী। ঠিক আছে, উনি হচ্ছে আপনার প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া এক নৈশভোজে যোগ দেবেন। ঠিক আছে, এই পেজে আর আসার মতো কিছু নাই, পরীক্ষায় আসার মতো কিছু নেই। দেখেন 3 নম্বর পেজে এটা হচ্ছে খবর যে বিমানের লাভ নিয়ে যত প্রশ্ন, এই বিমান আর রেল এইগুলো আর চেঞ্জই হচ্ছে না। একটা মানে রেল তাও মোটামুটি এখন আগাচ্ছে, একটা দৃশ্যমান একটা চেঞ্জ আসতেছে। বিমানের অবস্থা খুবই খারাপ, এখানে ভালো মানুষদেরকে দেওয়া উচিত আসলে। যাই হোক, এনএলজি খরচ, LNG, হ্যাঁ, এই খরচ বছরে $46 কোটি কমানোর সুযোগ আছে। কিভাবে দেখেন, যে ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আমদানি বাড়ানোর চেয়ে জ্বালানি দক্ষতা বাড়ানোর জোর দিতে। জ্বালানি দক্ষতা মানে আপনি কম জ্বালানি ব্যবহার করে বেশি আউটপুট পাওয়া, অর্থাৎ ইনপুট কম আউটপুট বেশি, অর্থাৎ কম দক্ষতা ইফিসিয়েন্সির রেশিওটা বাড়ানো লাগবে। ঠিক আছে, যেমন দেখেন বড় শিল্প, এখানে একটা মার্ক করে রাখছে, এটা পড়ে রাখেন আপনারা, এটা চলে আসতে পারে পরীক্ষায়। যে বড় শিল্প কারখানায় নিজস্ব উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করেন অনেকে। ছোট আকারে এসব বিদ্যুৎ কেন্দ্র ক্যাপটিভ নামে পরিচিত, ক্যাপটিভ। ঠিক আছে, এটা পরীক্ষার জন্য আসতে পারে। ঠিক আছে, যে পরীক্ষায় চলে আসছে যে ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কে লিখুন ধুম করে। এখন আপনি ক্যাপটিভ বিদ্যুৎ কেন্দ্র কি জানেন না, তাহলে আপনি অ্যান্সার করতে পারবেন না। ঠিক আছে, ওকে, দেখি আমরা এরপরে আর তেমন কিছু নয়। 4 নম্বর পেজও তেমন কিছু নয়। 6 জেলায় 7 জন নিহত, সড়ক দুর্ঘটনা কমছেই না। ঠিক আছে, এরপর হচ্ছে আপনি দেখেন যে আমার প্রিয় এবং আমাদের সবার প্রিয় অধ্যাপক আনিসুজ্জামান স্যারের 4র্থ মৃত্যুবার্ষিকী আজ। আচ্ছা, এই পেজে তেমন কিছু নাই। আসলে আমরা পঞ্চম পেজে, এবং আজকের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এটাই। এটা আসলে আজকে আমি ভাবলাম আর কি যে এটা নিয়ে আসলে এটা নিয়ে একটা ভিডিও বানানো লাগবে। ঠিক আছে, মানে এই শুধু এই আর্টিকেলটা নিয়ে। তো আমি মোটামুটি ট্রাই করছি আর কি যে গুছায় আপনাদেরকে জিসটা শেয়ার করার জন্য, এবং হচ্ছে আপনাদেরকে মোটামুটি যে কি আছে সেটা আমি বুঝিয়ে দিব। এবং এর পাশাপাশি হচ্ছে আপনারা অবশ্যই এটা পড়ে নেবেন, এবং প্রয়োজনে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো আমি সেভ করে আরেকটা ভিডিও বানাবো আর কি সামনে। ঠিক আছে, তাহলে দেখেন যে প্রথমত রাইটার হচ্ছে খুব ইন্টেলিজেন্ট, বুঝে যাচ্ছে। ওকে, দেখেন যে IMF এর প্রথম কিস্তি ছাড়ের 1 বছর পরে মুদ্রাস্ফীতির অতি উচ্চ হার, অর্থাৎ প্রায় 9.74%। ডলারের বাজার অস্থিরতা, অর্থাৎ হচ্ছে বর্তমানে হচ্ছে 6.3% হচ্ছে ডলারের দাম বাড়ানো হয়েছে। রিজার্ভ পতন, বর্তমানে $18 বিলিয়ন নিচে। ব্যাংকের তারল্য সংকট, মালিকানা স্থানান্তর, দুর্বল ব্যাংকগুলোর একীভূতিকরণ সমস্যা, খেলা প্রিন্ট, মানে কোনো সমস্যায় কি হচ্ছে না, মানে সলভ হচ্ছে না আর কি। ঠিক আছে, এই জন্য হচ্ছে মানে এটা নিয়ে লিখা আর কি। দেখেন এখন যে দেউলিয়া হওয়ার মাত্র আপনার দেখেন শ্রীলঙ্কা। ঠিক আছে, শ্রীলঙ্কা হচ্ছে দেউলিয়া হওয়ার মাত্র 6 থেকে 9 মাসের মধ্যেই আপনার ওদের অর্থনীতিকে হচ্ছে ওরা কামব্যাক করাতে পারছে, কিন্তু বাংলাদেশ পারতেছে না কেন? এটা হচ্ছে এটার মেইন থিম আর কি। বাংলাদেশের ফলগুলো কী কী দেখেন, যে সংকটের মধ্যে সরকারের পরিচালনা ব্যয় সংকোচন আসে নাই। ঠিক আছে, ব্যয় বাড়ছেই, বাজেটে ঘাটতি কমানো হয় নাই, সরকারের অভ্যন্তরীণ ঋণ কম থামে নাই, ঋণ বাড়ছে। ব্যাংক ঋণ, সঞ্চয়পত্র এক ধরনের ঋণ। ঠিক আছে, অর্থ ছাপানো। ঠিক আছে, বাজেটের উন্নয়ন বাজেটের মাত্র 30%, ঘরে 30% ঘরে থমকে ছিল বার্ষিক উন্নয়ন বাজেটের বাস্তবায়ন। ঠিক আছে, 70% হচ্ছে কি হয় নাই। এরপর দেখেন ক্রলিং পেগ পদ্ধতি বাস্তবায়নে অন্তত 1.5 বছর আগে করা উচিত ছিল। সেটা হচ্ছে ডলারের বিপরীতে টাকার দাম পড়তে দেওয়া হয়েছে ভুল সময়ে। মানে ডলারের দামটা অবশ্যই বাড়তে হবে, কারণ হচ্ছে আমাদের ইকোনমি এখন ডাউন সাইজ হচ্ছে, কিন্তু টাইমিংটা ভুল হয়েছে।
আবার ধাপে ধাপে না বাড়িয়ে সাডেন শকে না হচ্ছে একসাথে আপনার 6.3% বাড়ানোটা কিন্তু বিশাল বড় একটা শক আমাদের ইকোনমির জন্য। এটার ফলে যেটা হবে, এটার ফলে আপনার মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, ঠিক আছে? দেখেন এটার ফলে এই যে দেখেন ডলারের মূল্য 7 টাকা বৃদ্ধিতে, দেখেন ডলারের মূল্য 7 টাকা বৃদ্ধি আর টাকার মূল্য 7 টাকা কম, একই কথা, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে যে বৈদেশিক ঋণের পরিমাণ এক ধাক্কায় হচ্ছে 70,000 কোটি টাকা বেড়ে গেছে, ঠিক আছে? বিদ্যুৎ খাতে ক্যাপাসিটি চার্জ, সার, জ্বালানি, যাবতীয় আমদানি, বিশ্বব্যাপী বিদ্যুৎ উৎপাদন ব্যয় বাড়বে, ঠিক আছে? ব্যয় বাড়লে মুদ্রাস্ফীতি বাড়বে, ঠিক আছে? তারপর আমানত সঞ্চয় সুদের হারও বাড়ানো, ঠিক আছে? এবং সেটা ঠিক সময়ে বাড়ানো হয় না। এবার অনেক কথা যে ফাইন্যান্সিয়াল ইকোনমিক্যাল যেই পলিসিগুলো আছে, পলিসিগুলো মিস্টেক ছিল বা আমরা এখনও সচেতন হচ্ছি না, এটা নিয়ে হচ্ছে আর্টিকেলটা আর কি, ঠিক আছে? যেমন হচ্ছে ঋণ, ঠিক আছে? ব্যাংক ঋণের পুনরায় রিশিডিউল করা হচ্ছে। রিশিডিউল মানে ধরেন আজকে হচ্ছে আপনি আজকে টাকা দেওয়ার কথা, ঠিক আছে? আজকে টাকা দিল না, তার মানে আপনি 5 টাকা হচ্ছে খেলাপি ঋণ, ঠিক আছে? এখন বাংলাদেশে খেলাপি ঋণ 5 টাকা, কিন্তু এই আজকে টাইমটাকে বাড়ায় 10 দিন এক্সটেন্ড করে দিচ্ছে, তখন আর খেলাপি ঋণ বাংলাদেশে নাই। অর্থাৎ ঋণ না ঢুকলেও, ঋণ টাকা পেব্যাক না হইলেও খেলাপি ঋণের পরিমাণ কমে গেছে আর কি, ঠিক আছে? তারপর রাইট অফ মানে মৌকুফ করে দিয়েছে, প্রভাবশালীদের সুদ মৌকুফ করা হচ্ছে বিলিয়ন ডলারের সমপর্যায়ে, ঠিক আছে? দেখেন যে এই বর্তমান সময়ে আইএমএফের টানা শর্তে থাকার পরেও যে ন্যাশনাল ব্যাংকের মালিকানা চেঞ্জ হয়েছে, তারপর খেলাপি ঋণ ফেরানোর কোনো উদ্যোগ না নিয়ে, শাস্তি না দিয়ে উল্টো তারল্য সংকটে ব্যাংকগুলোকে 5 থেকে 10 হাজার কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। অর্থাৎ যে তুমি 5 টাকা যার থেকে ধার নিছো তার থেকে ব্যাক নিয়ে আসো, সেটা না বলে ওকে আবার টাকা দেওয়া হচ্ছে আর কি, ঠিক আছে? এই ধরনের স্টেপগুলো হচ্ছে আরও সংকট ক্রিয়েট করে ফেলছে, ঠিক আছে? আবার দেখেন বিগত 6 মাসে মানে এই অসময়েও যে অন্তত 2টা প্রভাবশালী শিল্প গ্রুপকে প্রায় 11,000 কোটি টাকা ঋণ মৌকুফ করছে জনতা ব্যাংক, অথচ সেই জনতা ব্যাংক হচ্ছে খেলাপি ঋণের জন্য ঢুকছে, ঠিক আছে? মানে সংকটটা বুঝছেন, নিজে খাইতে পারতেছে না, আরেকজনের খাওয়াই দিচ্ছে ধার এনে। এই ধরনের মানে স্টেপগুলো হচ্ছে আমাদের ইকোনমির জন্য একটা ফেলিওর ছিল আর কি, ঠিক আছে? দেখেন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে IMF এর ঋণের প্রথম এবং দ্বিতীয় কিস্তি ছাড়ের পরও 1 বছরে কোনো শীর্ষ ঋণ খেলাপিকে আইনের আওতায় আনা হয় নাই, ঠিক আছে? এবং এই জন্য হচ্ছে রুট কজ যেটা যে খেলাপি ঋণ সেটা সলভ হচ্ছে না। এরপরে হচ্ছে IMF এর প্রেশারে হচ্ছে আপনার জনকল্যাণ খাতে হচ্ছে ভর্তি কমানো লাগছে, ঠিক আছে? কিন্তু প্রয়োজন ছিল কি, দেখেন কিছু কি বন্ধ করতে পারে নাই, ঠিক আছে? বন্ধ করার দরকার ছিল হচ্ছে আপনার ক্যাপাসিটি ফ্লাইট বন্ধ, রিজার্ভ মানি ইনজেক্ট বা টাকা ছাপানো বন্ধ, ঠিক আছে? এটাকে বলে রিজার্ভ মানি ইনজেক্ট, মানে মানি ইনজেক্ট টাকা ছাপানো। লোকসানি সরকারি কোম্পানি, বেসরকারি দুর্বৃত্ত কোম্পানি অনুকূলে বন্ড ছাড়া বন্ধ, ক্যাপিটাল ফ্লো মেকানিজম বন্ধ করা, মানে এইসব না করে হচ্ছে উল্টা দিকে হাঁটা হয়েছে আর কি, ঠিক আছে? এরপর দেখেন IMF এর সাথে শুরু থেকে বিদ্যুৎ এবং জ্বালানিতে দাম বাড়াইতে বলতেছে IMF, ঠিক আছে? এখন দেখেন যে এটা দেখেন আমদানি শুল্ক ছাড় বন্ধ করছে, তারপর রেস্ট্রিকটিভ ডিউটি আরডি বৃদ্ধি, ভ্যাট বৃদ্ধির প্রক্রিয়া, অর্থাৎ মুদ্রাস্ফীতি তৈরির 4 থেকে 5টা যে বড় উপাদান, অর্থাৎ বিদ্যুতের দাম বৃদ্ধি, সাবসিডিয়ারি বৃদ্ধি, তারপরে ভ্যাট বৃদ্ধি, এই সবগুলো হচ্ছে ওরা একসাথে প্রয়োগ করছে। দেখেন বড় উপাদানকে একসঙ্গে প্রয়োগ করা হয়েছে যা মানুষের দারিদ্র্যের মুখে ঢেলে দিয়েছে। তাহলে দেখেন এখানে মেন যে ইস্যুটা হচ্ছে যে আপনি যেসব কাজ করলে আপনার দারিদ্র্য বাড়বে, মুদ্রাস্ফীতি বাড়বে, সেগুলো আপনি আস্তে আস্তে করবেন, কিন্তু এই পলিসিগুলো সুন্দর হচ্ছে না, এইটাই হচ্ছে এটার মেইন জিস্ট আর কি, ঠিক আছে? এরপরে দেখেন যে শুধু আপনার বাস্তবে হচ্ছে জ্বালানিতে বাংলাদেশ বিলিয়ন ডলার আয় করছে, কারণ হচ্ছে বাংলাদেশ ভর্তুকি দিচ্ছে না, ঠিক আছে? এবং বাইরের চেয়ে বিদেশের চেয়ে বাংলাদেশের জ্বালানির মূল্য, বিদেশে যখন জ্বালানির মূল্য কমছে বাংলাদেশ কিন্তু কমায় নাই, ঠিক আছে? তাহলে দেখেন সমস্যাটা কোন জায়গাতে, সমস্যা হচ্ছে বিদ্যুৎ খাতে ভর্তুকি, রাজনৈতিক দুর্বৃত্তায়ন, বড় পরিসরে দুর্নীতি, ক্যাপাসিটি চার্জ, ত্রুটিপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি অদক্ষ বিদ্যুৎ কেন্দ্র, অর্থাৎ বেশি জ্বালানি ইউজে আউটপুট কম আসে, মেয়াদোত্তীর্ণ বিদ্যুৎ কেন্দ্র নবায়ন, সিস্টেম লস, এইগুলো সর্ট আউট করা লাগবে দাম না বাড়ায়, ঠিক আছে? অর্থাৎ প্রসেস চেঞ্জ করা লাগবে, শুধু প্রাইস বাড়াইলে হবে না, ঠিক আছে? এইটা হচ্ছে IMF এর ঋণটা তো খুবই ইম্পর্ট্যান্ট ভাই, এটা পড়াই লাগবে ভাই, এবং আপুরা আপনার কষ্ট এটা পড়ে নিয়ে আর কি, ঠিক আছে? আর আমাদের গ্রুপে তো আছেন, ওখানে স্ক্রিনশট দিয়ে দিব আমি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমাদের পেপার নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ঠিক আছে? এরপর দেখেন 6 নম্বর পেজে, এখানে তেমন কিছু নাই পরীক্ষা আসার মতো, ঠিক আছে? এখানে মোটামুটি আপনার ওই পলিটিক্যাল নিউজ আজকে। এরপরে হচ্ছে 7ম পেজে তেমন কিছু নাই, জাস্ট আপনার লিখিত অংশের মূল্যায়ন আপনার 65% আছে নতুন শিক্ষাক্রমে, ঠিক আছে? এটা আহামরি কিছু না, এটা যখন ফিক্সড হবে তখন আমরা পড়বো, মানে এটা পড়তে আরও 1 থেকে 2 মাস টাইম লাগবে, তখন আমরা এটা পড়বো, এটা পরীক্ষা আসতে পারে আর কি, ঠিক আছে?
এরপরে দেখেন আজকে মতামত পাতে তেমন কিছু নাই, ঠিক আছে। ভোটারদের অনীহা রোগনয় বদিউল মজুমদারের, তারপর ছাত্র সংগঠনগুলোর, যাই হোক। এরপর দেখি আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউরোপের নতুন ত্রয়ী জন্ম দিয়েছে। এই জিনিসটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, কিন্তু এটা এই আর্টিকেল একটু কম আছে আর কি, ঠিক আছে। এটা আপনাকে ইন্টারন্যাশনাল আর্টিকেলগুলো খুব রিসেন্ট ডেজে লেখালেখি করতেছে আর কি, ঠিক আছে, ইন্টারন্যাশনাল পোর্টালগুলো। সেটা হচ্ছে ফ্রান্স হচ্ছে এখন চাচ্ছে, দেখেন আমি একটু পলিটিক্সটা বুঝাই, যে ইউরোপিয়ান ইউনিয়নটা একসময় লিডে থাকতো হচ্ছে আপনার হচ্ছে লিড নিয়ে ঝামেলা হইতো ফ্রান্স, ইউকে এবং হচ্ছে জার্মানি, ঠিক আছে। এরপরে হচ্ছে জার্মানি ইউকে যখন বের হয়ে গেছে, ঠিক আছে, এখন হচ্ছে লিডটা কাইন্ড অফ চলে আসছে জার্মানির কাছে। এখন ফ্রান্সও কিন্তু আপনার P5 মেম্বার, ঠিক আছে, ইউএনের। তো এই ফ্রান্স এবং জার্মানির মধ্যে একটা সংকট বা একটা মনস্তাত্ত্বিক গ্যাপ ছিল, কিন্তু এই রুশ ইউক্রেন যুদ্ধ এই নানান ইস্যুতে হচ্ছে ওরা একটু কাছাকাছি আসছে আর কি, ঠিক আছে। এখন ওরা একসাথে চাচ্ছে, যে মাখো চাচ্ছে, যে উনি চাচ্ছে যে ন্যাটোর উপরে কিনা থেকে, মানে ন্যাটোর উপরে, যে দেখেন উনি 2009 সালে মাকে হুঁশিয়ারি করে দিয়েছিলেন যে ন্যাটোর মস্তিষ্কের মৃত্যু ঘটেছে, মানে ব্রেন ডেড ঘটেছে। সেই সময় তিনি ইউরোপের জন্য এমন একটি স্বনির্ভর ওয়ার্ডটা মার্ক করবেন, বৃহত্তর কৌশল নীতি ঠিক করার আহ্বান জানিয়েছিলেন, যা সরাসরি মার্কিন নীতিকেও চ্যালেঞ্জ করে ফেলতে পারে। অর্থাৎ উনি চাচ্ছেন ন্যাটো তো আমেরিকা লিড করতেছে, তাহলে ন্যাটোর চেয়ে আমাদের এমন একটা কিছু লাগবে যেটা নিজেরাই কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। মাখোর বক্তব্যের সমর্থনে বলা যায় ইউরোপের অনেক আগে প্রতিরক্ষা হিসেবে নিজের পায়ে দাঁড়াতে শিখতে হবে, ঠিক আছে। মানে মাখো যাচ্ছে এখন আর ইউএসএ ওদের অ্যাগেনস্টে ওদের উপর রিলে না করে নিজে থেকে ইনভেস্ট করা লাগবে, ঠিক আছে। এবং এইখানে হচ্ছে উনি পাশে পাচ্ছে জার্মানিকে। এখন যেহেতু ইউকে নাই, সেহেতু হচ্ছে এই ফ্রান্স এবং ইউএসএর মধ্যে বেসিক্যালি ইউএসএ এবং ফ্রান্সের মধ্যে আপনার অস্ট্রেলিয়া নিয়ে হচ্ছে এটা নিয়ে একটা ঝামেলা হয়েছে। প্রায় $29 বিলিয়ন একটা চুক্তি ক্যান্সেল হয়ে গেছে ফ্রান্সের লস হয়েছে। এরপরে মোটামুটি ফ্রান্স একটু ভোকাল আর কি, ঠিক আছে। এরপর ফ্রান্স বলতেছে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং, মহাকাশ প্রযুক্তি, জৈব প্রযুক্তি, জ্বালানি খাতে হচ্ছে বেশি ইনভেস্ট করবে, ইউরোপকে ইনভেস্ট করা লাগবে, কারণ এগুলোর উপর ওরা ডিপেন্ড করতেছিল হচ্ছে ইউএসের উপরে, এখন নিজেরাই করবে আর কি, ঠিক আছে। যাই হোক, এটা মোটামুটি ভালো একটা কন্টেন্ট পড়তে পারেন আর কি, ঠিক আছে। আর তেমন কিছু নেই, যেগুলো বলছি এগুলোই, মানে ইউরোপের একটা স্বনির্ভর ব্যবস্থা গড়ে তুলতে যাচ্ছে। আপনার কে দেখেন, যে আপনার হচ্ছে মাখো এবং হচ্ছে আপনার হচ্ছে তিনজন আর কি, ঠিক আছে। এই একজন হচ্ছে আপনার ফ্রান্সের প্রেসিডেন্ট, একজন হচ্ছে জার্মানি, একজন নেদারল্যান্ডের, ঠিক আছে সম্ভবত। এখন দেখেন এই পৃষ্ঠে আমাদের কিছু নাই। এরপর হচ্ছে ইন্টারন্যাশনালে তেমন কিছু নাই আজকে, যে আপনার রাফা এখনো ভুতুরে শহর, বুঝতে পারতেছেন, ঠিক আছে। 35,000 মেরে ফেলছে, গতকাল 35,000 ক্রস করছে। তারপরে হচ্ছে 5 দুর্দলমান রাজ্যে এগিয়ে ট্রাম্প জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। এটা খুব সুন্দর লাগছে আমার, প্রতিরক্ষা খাত সামলাতে পুতিন বেছে নিল অর্থনীতিবিদকে, ঠিক আছে। যে পুতিন নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে অর্থনীতিবিদকে বেছে নিচ্ছে, অর্থাৎ ইকোনমিস্টকে হচ্ছে উনি পররাষ্ট্রনীতিতে হচ্ছে আপনার হচ্ছে এই যে প্রতিরক্ষা খাতে হচ্ছে উনি ক্ষমতায়ন করেছে, ঠিক আছে। প্রতিরক্ষা বাজেটকে আরও ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন বেলস অফ, ঠিক আছে। এটা পরীক্ষা আসার মতো না, মানে ভালো লাগছে দেখে বললাম আর কি, ঠিক আছে। আর তেমন কিছু নাই। এরপর দেখেন অর্থ বাণিজ্য, এখানে কিছু নাই। সংসদ সদস্যদের গাড়িতে হচ্ছে 25% শুল্ক আরোপ করা হয়েছে। তারপর ডলারের বাড়তি দামে মুনাফা কমলো বিকনফার্ম, মানে এগুলো কমন, যে ডলারের দাম যেহেতু বাড়ছে, আপনি ইম্পোর্ট করতে আমদানি খরচ তো বাড়বেই, ঠিক আছে। এরপর দেখেন এখানে পেজে কিছু নাই, বিজ্ঞাপন পেজে কিছু নাই, বিনোদন পেজে কিছু নাই। আলিয়া আবার কিউট আসা। এরপর হচ্ছে আপনার তাসকিনকে আমার ভালো লাগে, মানে ও অনেক ভালো কামব্যাক করছে, ঠিক না, মানে লাইফ ক্যারিয়ারের পুরো উল্টা জায়গা থেকে কামব্যাক করে চলে আসছে। শেষ বিষয় তেমন কিছু নয়, জাস্ট রোহিঙ্গা মাঝিকে গুলি করে হত্যা করা হয়েছে উখিয়া 4 নম্বর সম্প্রসারিত এক্সটেনশন রোহিঙ্গা আশ্রয় শিবিরে। মাঝি বলা হয়েছে শিবিরের নেতাকে, এটা মাথায় রাখার জন্যই জাস্ট নক করা আর কি। 7 জেলায় তাপপ্রবাহ, বাড়বে গরম, সাবধানে থাকবেন সবাই। অসংখ্য ধন্যবাদ।